আজকে ভিডিওতে রায়মার্টিন বসুমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ বীরভূম জেলা স্কুলে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে হবে। দুই হচ্ছে বায়ুপ্রবাহের দিক পরিমাপক যন্ত্রটি হলো বাত পতাকা। তিনের দাগে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন। চারিদিকে হচ্ছে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। পাঁচে শ্বাসমূল দেখা যায় লবণাম্ব উদ্ভিদে। ছয়ে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত পশ্চিমবঙ্গে। দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি? মাউন্ট এরেবাস। দুই হচ্ছে ভারতের জলবায়ু কী প্রকৃতি? ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। তিনের দাগে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা দাও। এর উত্তরটি হলো মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির ওপর নির্ভর করে স্বাভাবিকভাবে জন্মানো ও বৃদ্ধি পাওয়া গাছপালাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। এরপর চারিদিকে আছে সংরক্ষিত অরণ্য কাকে বলে? যে নির্দিষ্ট অরণ্যে উদ্ভিদ পশু পাখি পতঙ্গ সকলের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের হস্তক্ষেপ যেমন শিকার পশুচারণ গাছ কাটা প্রভৃতি ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট বলে। উদাহরণ গুজরাটে গির, পশ্চিমবঙ্গের গরুমারা প্রভৃতি। এরপর তিনি রেখেছে সংক্ষিপ্ত টিকা লেখো। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে আছে পৃথিবীর তাপমণ্ডল। পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হলো সূর্য। বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির তাপের তারতম্য ঘটে বলে পৃথিবীতে নিম্নলিখিত 3টি স্থায়ী তাপবলয় গড়ে উঠেছে। একে যেটা আছে উষ্ণমণ্ডল অবস্থান নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য সূর্যরশ্মি পতন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। দিনরাত্রির দৈর্ঘ্য নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। তিনি হচ্ছে গড় তাপমাত্রা উষ্ণমণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। 4 হচ্ছে ঋতু। এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না কারণ সারা বছরই একটি ঋতু গ্রীষ্ম বিরাজ করে। এরপর 2টা আছে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থান পৃথিবীর উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য একে আছে সূর্যরশ্মির পতন। নাতিশীতোষ্ণ মণ্ডলে সূর্যরশ্মি মাঝারি তির্যকভাবে পড়ে। 2 হচ্ছে প্রকৃতি নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্রান্তীয় অঞ্চল থেকে 45 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল কিছুটা উষ্ণ প্রকৃতি হলেও 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অক্ষাংশীয় অঞ্চল শীতল প্রকৃতি হয়ে থাকে। 3 হচ্ছে গড় তাপমাত্রা নাতিশীতোষ্ণ মণ্ডলে গড় তাপমাত্রা থাকে 27 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। 4 হচ্ছে শ্রেণীবিভাগ নাতিশীতোষ্ণ মণ্ডল 2 প্রকার। একটি এতে আছে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, বিদের আছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপর 3 আছে হিমমণ্ডল অবস্থান পৃথিবীর উভয় গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত। বৈশিষ্ট্য একে আছে সূর্যরশ্মির পতন হিমমণ্ডলে সারা বছর সূর্য অতি তির্যকভাবে কিরণ দেয়। 2 হচ্ছে দিনরাত্রির দৈর্ঘ্য এখানের কোনো স্থানে সারা বছর 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে। গড় তাপমাত্রা হিমমণ্ডলে গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের ও নিচে থাকে। এরপর 2 লেগে যাচ্ছে মাটি সংরক্ষণ। বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষয় ও অবনমনের হাত থেকে রক্ষা করে মাটির গুণাগুণ বজায় রাখাকে মাটি সংরক্ষণ বলে। এর সঙ্গে কিছুটা যোগ করে দেবে যে মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা এর কারণ হচ্ছে যে সকল কারণে মৃত্তিকা সংরক্ষণ প্রয়োজন সেগুলি হলো একে আছে জীবকুলে বাসভূমি রূপে মাটিকে সংরক্ষণ করা। 2 হচ্ছে মাটির উর্বরতা বজায় রাখা। 3 হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করা। 4 হচ্ছে পরিবেশের আর্দ্রতা বজায় রাখা। 5 হচ্ছে ভৌমজলের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা। 6 হচ্ছে ভূমিধস রোধ করা প্রভৃতি। 2 দিকে অথবা যেটা আছে মাটি সৃষ্টির কারণ এর উত্তরটি হলো মাটি সৃষ্টির কারণগুলিকে প্রধান 2 ভাগে ভাগ করা হয় যথা একে হচ্ছে সক্রিয় কারণ ও 2 হচ্ছে নিষ্ক্রিয় কারণ। সক্রিয় কারণগুলি হলো একে আছে জলবায়ু উষ্ণতা বৃষ্টিপাত। 2 হচ্ছে যেটা জীবজগৎ উদ্ভিদ প্রাণী জীবাণু। এরপর 2 থেকে যেটা আছে নিষ্ক্রিয় কারণগুলি হলো আদিশিলা বা মাতৃশিলা। 2 যেটা আছে ভূপ্রকৃতি আর 3 হচ্ছে সময়।
এরপর চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো আন্টার্কটিকার জীবজগৎ সম্বন্ধে হলো একে প্রথমে এটা হচ্ছে উদ্ভিদ হবে। উদ্ভিদ জগৎ আন্টার্কটিকায় বছরের বেশিরভাগ সময় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে কোনো বড় উদ্ভিদ জন্মাতে পারে না। স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে মাত্র 50 দিনে উদ্ভিদগুলি তাদের জীবনচক্র সম্পূর্ণ করে। একইটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। চিরতুষারে ঢাকা ভূমি এবং প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা বা গুল্ম নেই। তবে এখানে দুই ধরনের সপুষ্পক উদ্ভিদ দেখা যায়, যথা আন্টার্কটিক থিয়াগ্রাস ও আন্টার্কটিক পালুট। এগুলি সাধারণত মহাদেশের পশ্চিম অংশে দেখা যায়। এরপর দুই পয়েন্ট যেটা হচ্ছে মসলাইকের গ্রীষ্মকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সমুদ্রের ধারে বরফ গলা স্থানে মস, লাইকেন, লিভারউডস ও শ্যাওলা জন্মাতে দেখা যায়। এখানে প্রায় 100 প্রজাতির মস, 300 থেকে 400 প্রজাতির লাইকেন, 25 প্রজাতির লিভারউডস এবং 20 প্রজাতির শ্যাওলা দেখা যায়। এরপর জীবজন্তু আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু একে আছে পেঙ্গুইন। এই মহাদেশের একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা উড়তে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়াতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পারার পেঙ্গুইন সব থেকে বড়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বি স্তর থাকে। শিল ও তিমি আন্টার্কটিকার চারপাশে ও সমুদ্রে প্রচুর শিল ও তিমি দেখা যায়। শিল মাছ গ্রীষ্মকালে সমুদ্র তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে, স্পাম, বেলিন, লেপার্ড প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকার প্রধান অর্থনৈতিক সম্পদ হলো এই তিমি মাছ। শিল ও তিমি উভয়ই স্তন্যপায়ী প্রাণী। এরপর তিনে দেখেছে ক্রিল। এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়, এদের ক্রিল বলে। ক্রিল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। চারি হচ্ছে পাখি ও পতঙ্গ। পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকায় বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালবার্টস, গ্যাল, স্কুয়া, স্নো, উইলসন্স, পেট্রেল, ফুলমার, সিডবিল, টার্ন প্রভৃতি। এই মহাদেশে রটিফার, মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখা যায়। এরপর পাঁচটা হচ্ছে অন্যান্য জীবজন্তু। এছাড়া স্কুইড, আন্টার্কটিকা আইস ফিশ, নানান সামুদ্রিক মাছ এখানে দেখা যায়। একের অথবা এটা হচ্ছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়, বলার কারণ কি? এর উত্তরটি হলো 1957 থেকে 58 সাল আন্তর্জাতিক ভূপদার্থ বর্ষ হিসেবে ঠিক হয় এবং আন্টার্কটিকা মহাদেশ বিজ্ঞানের মহাদেশ রূপে চিহ্নিত হয়। কারণ একে আছে অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ হলো বিজ্ঞান, আর আন্টার্কটিকা মহাদেশ মানুষের কাছে একটা অজানা তথ্যের সমৃদ্ধ মহাদেশ। এই অজানা সব তথ্য জানতে ভূমি রূপবিদ্যা, আবহাওয়া বিজ্ঞান, হিমবাহ বিদ্যা, সমুদ্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, খনিজ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নানা দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। এই ভূখণ্ড কোনো দেশের অধীন নয়, এটি আন্তর্জাতিক ভূখণ্ড। তাই ভারত সহ 40টি ও বেশি দেশে 100টারও বেশি গবেষণাগার গড়ে উঠেছে এই মহাদেশে। এরপর দুইয়ে যেটা আছে ভারতের জলবায়ুতে গ্রীষ্মকাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তরটি হলো গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাসে সারা দেশ জুড়ে উষ্ণতা বেশি থাকে। গড় উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াসের এর উপরে উঠে যায়। কেবলমাত্র পার্বত্য অঞ্চল ও উপকূল অঞ্চলে উষ্ণতা কিছুটা কম থাকে। উত্তর পশ্চিম ভারতে প্রচণ্ড উষ্ণ ও শুষ্ক লু বায়ু প্রবাহিত হয়। অনেক সময় ধূলিঝড় আঁধি দেখা যায়। পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় আসে। এরপর দুই দিকের অথবা এটা আছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এর উত্তরটি হলো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম, তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। প্রভাবগুলি হলো একে আছে বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই বায়ুর প্রভাবেই মেঘালয়ে মৌসুমী পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর জন্যই বর্ষাকালে এবং শীতকালে বছরে 2 বার বৃষ্টি হয়। এই বইটা আছে ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ু আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্যে দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়।
3 হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমি বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয়। 4 হচ্ছে উষ্ণতা হ্রাস। গ্রীষ্মে প্রচণ্ড উষ্ণতার দাবদাহের হাত থেকে মৌসুমি বায়ু রক্ষা করে। 5 হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত খুব কম হওয়ার ফলে খরার সৃষ্টি হয়। এরপর 5 গেছে নিচের প্রশ্নটির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 ট্রপোস্ফিয়ার সংজ্ঞা। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। প্রায় 75% বায়বীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস এই স্তরে থাকে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপর বেরিয়ে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার সংজ্ঞা। ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার: ট্রপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। এরপর 3 হচ্ছে মেসোস্ফিয়ার সংজ্ঞা। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার: 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। 4 হচ্ছে থার্মোস্ফিয়ার সংজ্ঞা। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়নোস্ফিয়ার। বিস্তার: 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: 1 হচ্ছে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। 2 হচ্ছে এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। এখানে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলে। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এরপর 5 আছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ওপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার: 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। এরপর 6 আছে ম্যাগনেটোস্ফিয়ার সংজ্ঞা। এক্সোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার: 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। 5 থেকে অথবা এটা আছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো আলোচনা করো। এর উত্তরটি হলো 1 আছে প্রাণের সঞ্চার। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে বলে পৃথিবীতে প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে। 2 হচ্ছে অনুকূল তাপমাত্রা বেলা আছে বলে দিনের বেলা সূর্যতাপে পৃথিবী খুব উত্তাপ হয়ে ওঠে না এবং রাতে খুব শীতল হয়ে পড়ে না, ফলে জীবন ধারণে অনুকূল তাপমাত্রা বজায় থাকে। 3 হচ্ছে খাদ্যের যোগান বায়ুমণ্ডলের জন্যই জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টিপাত এগুলি সম্ভব। আর বৃষ্টির জলের দ্বারাই কৃষিকাজ হয়। উদ্ভিদেরা খাদ্য তৈরি করে, সেই খাদ্যকে সমস্ত প্রাণীকুল জীবন ধারণ করে। 4 হচ্ছে জলের ভারসাম্য রক্ষা। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর সমস্ত জল সূর্যতাপে বাষ্প হয়ে যেত, কিন্তু বায়ুমণ্ডলের জন্য এই বাষ্প পুনরায় মেঘ, বৃষ্টির মাধ্যমে জলরূপে পৃথিবীতে ফিরে এসে জলের ভারসাম্য বজায় রাখে। 5 হচ্ছে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা। পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাসের স্তর আছে তা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়,
ফলে আমরা চর্ম ক্যান্সার প্রভৃতি রোগের হাত থেকে রক্ষা পাই। এরপর 6 আছে উল্কার হাত থেকে রক্ষা। পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের সংস্পর্শে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। 7 হচ্ছে অন্যান্য গুরুত্ব। 1 হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। 2 হচ্ছে অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। 3 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদে খাদ্য দিতে লাগে। 4 হচ্ছে ধূলিকণা মেঘ সৃষ্টিতে সাহায্য করে, ফলে বৃষ্টিপাত হয়। 5 হচ্ছে বেলুন প্লেন আকাশে উঠতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে যে 3 দাগে বীরভূম জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।